সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল সেজুতি ট্রাভেলের একটি এসি বাস। তবে পাগলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। জয়কলস হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 10 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় না জানতে পারলেও পুলিশ বলছে নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বর্তমানে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। সে সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। গেল কয়েকদিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া সহ আশপাশের 5 কিলোমিটার এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। আমাদের জমিটা, এই নদীটা যাতে শাসন করে আমার ভিটি মাটিটুক যাতে টিকতে পারে। 5-6 কিলো দূরে গাং ছিল, সেই গাং আজ 3 বছরের ভিতরে আমার বাড়ির নিকটে চলে আসলো। এই বসত ভিটাটুক যদি আমাদের চলে যায় আর কি নিয়ে থাকবো। একটু জিও ব্যাগ ফেলায় ওই জায়গাটুকু একটু বাঁচাই দেন। কৃষি প্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়রা বলছে, মাঝে মধ্যে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা কোনো কাজে আসেনি। দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করলেও মিলছে না কোনো প্রতিকার। মানববন্ধন করি আর আমাদের আসি এখানে একটু জিও ব্যাগ মারে, ওখানে একটু জিও ব্যাগ মারে, ওখানে একটু জিও ব্যাগ মারে, আবার সেটা ভাঙে আবার সেখানে চলে যায়, বুঝছেন। যখনই আমরা রাস্তা অবরোধ করি তখনই দেখা যাচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়, সেই বস্তা আবার দেখা যাচ্ছে 10 দিন পর সেই বস্তা হারিয়ে যায়। নদী ভাঙন এলাকার থেকে রক্ষা পাবে, এই হচ্ছে মূলত আজকে মানববন্ধন, আজকে প্রাণের দাবি। এই 500 মিটার কাজ পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংগঠিত হয়েছে, আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙনের মাত্রাটা অত্যাধিক বেশি। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চলতি মৌসুমে টাঙ্গাইল দেলদুয়ারে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষকরা। কোথাও কৃষকরা জমিতে বীজ রোপণ করছেন, কোথাও আবার গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি বিভাগ চাষিদের পাশে থেকে আগাম শীতকালীন সবজি চাষের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। প্রতিনিধি আদিস খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ভালো দাম পাওয়ার স্বপ্ন বুনছেন স্থানীয় কৃষক। শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। অল্প সময়ে কম খরচে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, করলা ও বেগুন সহ বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হওয়ার আশায় জমিতেই সময় পার করছেন কৃষকরা। চাষিরা জানান, মৌসুমের শুরুতে শীতকালীন সবজি ভালো দাম পাওয়ার আশায় শীতের মৌসুম শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ করছেন তারা। আগাম করলে পরে একটু দামটা ভালো পাওয়া যায়, আর পরে তো একবার গেটটা মেরে যায়, তখন দামটা একটু কমে যায়। গত বছর আসলে কপির বাজারটা খুব খারাপ ছিল, যার কারণে আমরা কৃষক যারা সবারই লস হয়েছে। এই জন্য আমি এবার আগাম চাষ করছি। আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে দাম বেশি পাবো। আগাম জাতের সবজি চাষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে তাদের দেয়া হচ্ছে নানা পরামর্শ, এমনটাই জানালেন উপজেলা কৃষি অফিসার। গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল, আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং বাজারে বর্তমানে যে সবজির মূল্য আছে, কৃষকরা এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। আগাম জাতের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা, তাই দিন দিন আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে বলে জানান তারা। ইলিয়াস মাদবর, মাই টিভি। বাজারে চালের দামে তেজ কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় সবজির বাজারে
দামও কমছে। শুল্ক হ্রাস ও সরকার আমদানি করায় সপ্তাহ ব্যবধানে কেজিতে চালে 1 থেকে 2 টাকা কমেছে। নতুন ধান ওঠার পরও টানা 2 মাস চালের বাজার চড়া ছিল। তবে আমদানি শুল্ক কমানো ও সরকারি উদ্যোগে আমদানির প্রভাবে খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু বা মিনিকেট 72 থেকে 80 এবং মাঝারি বা BR 28 ও পাইজাম জাতের চাল 58 থেকে 66 টাকায় বিক্রি হতে দেখা যায়। দেশি মসুর ডাল আগের দাম 150 থেকে 155 টাকায় এবং আমদানি মসুর 95 থেকে 105 টাকায় বিক্রি হতে দেখা যায়। বাজারে মুরগি, ডিম ও মাছের দামে তেমন হেরফের দেখা যায়নি। দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজার দর খবর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন বাজার দর সম্পর্কে। গত কয়েক মাসের যে কাঁচা বাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। অর্থাৎ শীতের যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তায় নতুন নতুন সবজি বাজারে এসেছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম সহ অন্যান্য সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে কিছুটা দাম কমেছে। আমরা বাজারে যারা ক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি এবং বিভিন্ন সবজি বাজারে আসায় সবজির দাম কিছুটা কমেছে। আমরা একজন ক্রেতা রয়েছেন, ক্রেতার সাথে কথা বলবো। একটু জানাবেন যে বাজারে সবজির দাম কেমন রয়েছে? সবজির দাম এখনও মোটামুটি চলেছে, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মনে হালকা কমেছে। তারপর মানে আগামী শীত সামনে রেখে হয়তোবা নতুন নতুন সবজি দেখা যাচ্ছে, হয়তোবা আরও কমবে। তো গত সপ্তাহের তুলনায় একটু কমছে, কিন্তু এর আগে তো লাগামহীন ছিল বাজার। মোটামুটি একটা স্বস্তি মনে যদি আরেকটু কমে, সাধারণ জনগণ কাঁচা বাজার কিনে স্বস্তি পাবে। তা আমরা আশা করি যে আরও কমার দরকার। বাজার এখনও মোটামুটি হাই আছে, কিন্তু গত সপ্তাহের তুলনায় এখন মোটামুটি কমছে। মোটামুটি আমার বিশ্বাস যে আগামী সপ্তাহে আরও কমবে। যদি কমে তাহলে সবার ক্রেতাদের। আপনাকে ধন্যবাদ। আমরা সাবরিনা শুনছিলেন যে বাজারে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সবজির দাম কিছু ক্রেতাতে তারা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করছে। আমরা আরও কিছু ক্রেতার সাথে কথা বলবো, আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সবজি যারা ক্রয় করতে এসেছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো যে এই যে বাজারে যে সবজির দাম কমেছে সেটি সবজি কেমন দেখছেন আপনি একটু জানান আমাদেরকে। বাজারে সবজির দাম তো এখন আসলে হাতের নাগালে রয়েছে বলছে ক্রেতারা, আপনি কেমন দেখলেন? ঠিকই আছে, যেটা বেশি ভালো কোয়ালিটি, যেটা ভালো সেটা দাম একটু বেশি, আর যেটা একটু কোয়ালিটি একটু সেটা দাম আবার কম আছে। মাছ বা যে অন্যান্য যে সব দ্রব্যমূল্য রয়েছে, চালের দামও কমেছে আমরা দেখলাম, সেটি দেখছেন কিনা? আচ্ছা আচ্ছা, সহনশীলই আছে, সহনশীলই আছে, সমস্যা নেই। জি, আপনাকে ধন্যবাদ। সাবরিনা শুনছিলেন আসলে বাজারে যে আসলে দ্রব্যমূল্য রয়েছেন সেটি ধীরে ধীরে দাম কমছে। আমরা চালের বাজারে গিয়েছিলাম, চালের দামও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং মাছ অপরিবর্তিত রয়েছে। মাছের দামগুলো আগের দামেই বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি যেগুলো রয়েছেন সেগুলোর দামও কিন্তু 10 থেকে 20 টাকা কমেছে, এমন কিছুই কিন্তু ব্যবসায়ী আমরা জানিয়েছেন এবং গরুর মাংস কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। সব মিলিয়েই এই যে সবজি সহ সব মিলিয়ে কিছুটা কমতে শুরু করেছে সব দ্রব্যমূল্যের দাম। সাবরিনা, এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে এতক্ষণ বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান। এবারে পরবর্তী সংবাদে চলে যাচ্ছে। ঢাকা 20 ধামরাই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি থেকে এরই মধ্যে সক্রিয় 4 নেতা প্রচারণায় আছেন। জামায়াত, এনসিপি, এবি পার্টির গণ অধিকার পরিষদের নেতারাও। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ মহাজোটের কোনো দলের তৎপরতা দেখা যায়নি। ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ধামরাই উপজেলায় প্রায় 7 লাখ মানুষের বসবাস। মোট ভোটার সংখ্যা 3,72,703 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,85,426 জন এবং নারী ভোটার 1,87,275 জন ও 2 জন তৃতীয় লিঙ্গের। 12টি সংসদ নির্বাচনের মধ্যে এ আসনে 5 বার বিএনপি, 5 বার আওয়ামী লীগ, জাতীয় পার্টি 2 বার বিজয়ী হয়েছে।
এই উপজেলাটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2008 সালে বিএনপির দুর্গ ভেঙে আওয়ামী লীগ বিজয় লাভ করে। এরপর থেকে ঢাকা 20 আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। এদিকে বিএনপি নিজেদের হারানো ঘাঁটি ফিরে পেতে মরিয়া হয়ে পড়েছে নেতারা। সকলেরই ওইরকমই প্রস্তুতি আছে, যেই আসুক দল থেকে, দলের হাইকমান্ড যাকে দিবে আমরা তার পক্ষে, নাহলে শেষের পক্ষে সর্বতভাবে আমরা মাঠে নেমে যাব। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে আমরা ধামরাইকে একটি সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব। অপরদিকে আগেভাগে প্রার্থী চূড়ান্ত হওয়ায় ভোটারদের বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী। আমরা ইসলামী দলকে একটাবারের জন্য দেখতে চাই, যারা আসতেছে সবাইকে দেখছি। আমরা এইবার ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব, এবং তারা আমাদের আশ্বস্ত করেছে এবং অনেকে সপরিবারে ঘোষণা দিয়েছে। কৃষিখাত, শিক্ষা, রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নের কাজে আসবে এরকম সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলছে সাধারণ ভোটাররা। কৃষিক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে যারা উন্নয়ন করবে, রাস্তাঘাট এগুলি যারা উন্নয়ন করবে, সৎ ব্যক্তি, তাকেই আমরা নির্বাচন করি। তৃণমূল থেকে যিনি গড়ে উঠেছেন, আমরা সেই নেতাকেই আমাদের এলাকায় নির্বাচিত এমপি হিসাবে দেখতে চাই। আমরা যারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে, সেই হিসাবে আমার ইচ্ছা যে কোনো একটা ইসলামী দল আসুক। আমাদের নিজেরা হাত দিয়ে নিজেরা ভোট দেবো, এটাই আমাদের খুব আশা, এটাই আমাদের পূর্ণ। যদিও নেতাদের ভাষ্য, দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই একযোগে কাজ করবেন সবাই। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আসামি মোহাম্মদ ইসমাইল শেখকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত অর্থ আদায় করে জেলা কালেক্টর ভিকটিমকে প্রদান করবেন বলে রায় উল্লেখ করা হয়। বৃহস্পতিবার এই রায় প্রদান করা হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়। দেশব্যাপী জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর কীর্তন খোলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব বরিশাল বিভাগ প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সভায় বক্তারা বলেন, পল্লী বন্ধু এরশাদের সৃষ্টি উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে সকল তৃণমূল সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি র্যালি বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। চাতলপাড় বিএনপির সভাপতি মোহাম্মদ সোহরাব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আসার মিয়া ও সোহাগ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরীফ ভুইয়া সহ নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া থেকে সহস্রাধিক মোটর সাইকেল বহর নিয়ে আদাবাড়িও ইউনিয়ন সহ বেশ কিছু বাজারে পথসভা করেন এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও 31 দফার লিফলেট বিতরণ করেন তিনি। কর্মসূচিতে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। তারেক রহমান গত 16 তারিখে আমাকে রাত্রি 9টা 1 মিনিটে ফোন দিয়ে আমাকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন এবং বাড়ি বাড়ি যে নেতাকর্মীদের আমাকে ভোট চাওয়ার নির্দেশ প্রদান করেছেন। আমরা সেই আলোকে আজকে আমরা শুরু করেছি অনেক আগেই। আজকে আদাবাড়ি ইউনিয়নে আমরা গণসংযোগ শুরু করেছি। আমরা যদি না খেয়েও মরে যাই তবুও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করব না। বৃহস্পতিবার বাগুড়ার শালিখা উপজেলার সাবলাট ও পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আয়োজনে
বাকটিপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান রোকনুজ্জামান ও মিথুন রায়চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট ও মোতালেব হোসেন শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আগামী দিনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে হলে ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে হবে। কারণ বিএনপি নির্বাচিত হলে বিএনপির প্রতিটি নেতাকর্মী যেমন নিরাপদে থাকবে, একইভাবে তারা বিএনপির রাজনীতি করে না তারাও নিরাপদে থাকবে। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। গাইবান্ধা সাদুল্লাপুরে দিনব্যাপী কৃষক কৃষানি প্রশিক্ষণ কর্মশালা করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলার 11 ইউনিয়ন থেকে আসা 25 জন কৃষক কৃষানকে উপজেলা কৃষি সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের মাধ্যমে বসত বাড়িতে বছরব্যাপী পুষ্টিভিত্তিক সবজি বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে উপজেলা কৃষি অফিস। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক কৃষানের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, এটি স্বার্থান্বেষী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শরীয়তপুর সদর উপজেলা চিকন্দি ইউনিয়নের পশ্চিম আটপাড়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাতেম উকিলের বাড়ি দক্ষিণ কৃষি ফসলি জমির ভিতর অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চিহ্নিত সংঘবদ্ধ একটি চক্র। সরেজমিনে গিয়ে দেখা যায় পশ্চিম আটাপাড়া গ্রামের ধানি জমি নষ্ট করে, বিশাল জমি নষ্ট করে বালু তুলে কৃষি জমি ভরাট করছেন। স্থানীয় কৃষকরা জানান, ধানি জমি ধসে পড়েছে। এছাড়া গ্রামের মানুষ ভাঙন, আতঙ্ক, শব্দ দূষণ, পুকুর ভরাট, খাল দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা শরীয়তপুর জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে কৃষকরা। মহান পেশা শিক্ষকতার পাশাপাশি বরিশালের বাবুগঞ্জের মুস্তফা কামাল শখের বসে করেছে শাহী কাশ্মীরি পেঁপে চাষ। এখন বাণিজ্যিকভাবে লাভের পাশাপাশি অনেক উদ্যোক্তাদের করেছে স্বপ্ন পূরণ। বেকার হতাশাগ্রস্ত যুবকরা তাকে অনুসরণ করে গড়তে পারে নতুন কর্মসংস্থান। আসাদ চৌধুরী ক্যামেরায়, বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। শিক্ষকতার পাশাপাশি বাড়তি আয় ও আগ্রহের জায়গা থেকে মোস্তফা কামাল প্রায় 1 একর জমিতে রোপণ করেছেন 500 শাহী কাশ্মীরি পেঁপে গাছ। কৃষিকাজে নিবেদিত এই শিক্ষক এখন এলাকার আলোচিত এক সফল কৃষক। অফিস শেষে সময় দেন মাছের ঘের, সবজি চাষ এবং পেঁপে বাগানের পরিচর্যায়। উচ্চ মূল্যের এই পেঁপে চাষে বাড়ছে ক্রেতা, ভোক্তা এবং নতুন উদ্যোক্তাদের আগ্রহ। কয়েকশো মন পেঁপে আমরা নগদেই বিক্রি দিছি এবং একটা আনন্দ লাগে বিক্রি দেওয়ার সময়। বেগুন হোক, মরিচ হোক, করল্লা হোক, সব চাষ উনি বোঝে। এবছর প্রায় 10 লাখ টাকার পেঁপে বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছেন মোস্তফা কামাল। ভবিষ্যতে আরো কয়েক একর জমি নিয়ে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার। আমার ছোটবেলা থেকে কৃষিকাজ করা একটা শখ। বেকার বলতে আসলে আমি কিছু বুঝি না। যদি কেউ বেকার থাকে, যুবক, একটু জমি থাকলে তারা যেন কৃষিকাজ করে, কৃষিকাজে খুব দ্রুত লাভবান হওয়া যায়। এলাকাবাসী ও উদ্যোক্তারা মনে করেন মোস্তফা কামালের এই উদ্যোগ বরিশালের কৃষিতে আনতে পারে এক নতুন বিপ্লব। আমি গত বছর 400 চারা নিয়ে তার কাছ থেকে আমি রোপণ করছি। ইনশাল্লাহ আমি 4 লক্ষ টাকার মতো প্রফিট আমি
পাইছি। আমি একটা জব করি, জবের পাশাপাশি আমিও একটা কিছু করতে পারি কিনা স্বাবলম্বী হওয়ার জন্য আমি তার কাছে এসেছি। তরুণদের জন্য মোস্তফা কামালের এই উদ্যোগ হতে পারে কৃষিতে আত্মনির্ভরতার বাস্তব উদাহরণ, প্রত্যাশা এই কৃষিবিদের। যারা তরুণ যুব সমাজ রয়েছে তারা যদি পেঁপে সহ অন্যান্য ফসল আবাদে উদ্বুদ্ধ হয় তাহলে নিজেরা স্বাবলম্বী হতে পারেন এবং আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যরাও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষকতার পাশাপাশি শখ এবং বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করে সফল আজ বাবুগঞ্জ কলেজ শিক্ষক মোস্তফা কামাল। তার এই কর্মময় জীবন হোক বেকার হতাশাগ্রস্ত যুবকদের জন্য অনুপ্রেরণা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, শেষ করছি ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী এক ছাত্রের অভাবের সঙ্গে লড়াই করে এইচএসসিতে জিপিএ 5 পাবার পরেও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার এক গল্প দিয়ে। ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিপন মিয়া। অভাব অনটনের সংসারেও থেমে থাকেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের এবার এইচএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ 5, কিন্তু স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। এইচএসসির ফলাফল নিয়ে এবার সারা দেশে চলছে নানা আলোচনা। পাশের হার কমে গেছে, জিপিএ 5 অনেক কম। তবে এমন পরিস্থিতিতেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৌলতপুর গ্রামের রিপন মিয়া তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বেকারি শ্রমিক হিসাবে কাজ করে উপার্জিত অর্থে পড়াশোনা করেছেন রিপন। দিনে কাজ, রাতে পড়া, এই নিয়মেই এগিয়েছে তার পথ চলা। নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবছর একমাত্র জিপিএ 5 পেয়েছেন রিপন। মাত্র 6 মাসের প্রস্তুতিতেই এই সাফল্য। পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার পর থেকে আমি দোকানদারি করতেছি। দোকানদারি করে আমার ভাইয়ের সাথে পরিবার, কিন্তু প্রিপারেশন নিতে পারছি না। এখন A+ আসছে, খুশির খবর, কিন্তু আমি তবু প্রিপারেশন নিতে পারতেছি না। অর্থনৈতিক যে অবস্থা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূরণ হওয়ার মতো বড় একটা বাধা। বাবা খলিল মিয়া স্থানীয় বিলের ইজারা থেকে সংসার চালান। অর্থাভাবে এখন ছেলের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত পুরো পরিবার। আমার ছেলের ইচ্ছা তো আছিল তারে আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাবার জন্য। আমার তো ঠিক আছে না, পড়াই এমন সমর্থন আবার নাই। অদম্য মেধা আর পরিশ্রমের প্রতীক রিপন মিয়া। প্রয়োজন শুধু একটু সহযোগিতা। সমাজের দয়াশীল মানুষের সহায়তা পেলে হয়তো একদিন দেশের উন্নয়নের চালিকা শক্তির সহযোগী হবেন এই তরুণ। আমি মনে করি রিপন হচ্ছে আমাদের সমাজের ঘুরে দাঁড়ানোর প্রতীক, অদম্যের আইকন। রিপনকে সামনে আগার যাওয়ার জন্য আমরা দোয়া করি, ভালো করে আমরা দোয়া করি। অভাব অনটনের মাঝেও হাল ছাড়েননি রিপন। অর্থের অভাবে যেন থেমে না যায় এই মেধাবী তরুণের স্বপ্ন, এমন প্রত্যাশা এলাকার প্রতিটি মানুষের। জিপিএ 5 পাওয়াটা মানবিক শাখা থেকে এটা আসলে চ্যালেঞ্জিং ছিল ওর জন্য। রিপন আরো ভালো কিছু করুক, যাইতে পারে এই দোয়া কামনা আমরা করি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।